স্যার আসতে পারি? আরে রমেশ বাবু যে, আসুন আসুন। স্যার আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন, নির্ভয়ে বলুন। স্যার আগামীকাল আমার ছোট বোনটির বিয়ে। আমি 3 দিনের ছুটি চাচ্ছিলাম, গ্রামের বাড়িতে যেতে হবে। আগামীকাল আপনার বোনের বিয়ে আর আজ আপনি ছুটি চাচ্ছেন? আরও 2-3 দিন আগেই আপনার বাড়িতে যাওয়া উচিত ছিল। স্যার কিছুদিন পর থেকেই তো বাচ্চাদের পরীক্ষা, তাই আরও আগে ছুটি নেওয়ার বিষয়টি আমার কাছে সঠিক মনে হয়নি। তা বেশ, তা বেশ। হ্যাঁ, আপনার চিন্তাধারার সাথেও আমি একমত। আপনার 3 দিনের ছুটি মঞ্জুর করা হলো। ধন্যবাদ স্যার, তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন আসতে পারেন। আমি হচ্ছি আমরেশ চন্দ্র, রাধারামপুর প্রাইমারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। আমার গ্রামের বাড়ি ভীমপুরের বিজয়পুর নামক এক গ্রামে। আমার বয়স এখন 36 হলেও আমি এখনো বিয়ে করিনি। ভেবে রেখেছি ছোট বোনটির বিয়ে হয়ে যাওয়ার পর আমি বিয়ের পিঁড়িতে বসব, আর আগামীকাল আমার সেই ছোট বোনের বিয়ে। আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে আমার ব্যাগটি গুছিয়ে রাত প্রায় 8টা নাগাদ স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। কারণ এখান থেকে ভীমপুর যাবার ট্রেন শুধুমাত্র 2টি সময়ে আসে, দুপুর 12টায় আর রাত 10টায়। এখান থেকে ভীমপুর 6 ঘন্টার লম্বা একটি জার্নি। কিছুক্ষণের মধ্যেই আমি স্টেশনে পৌঁছে গেলাম। এই বাদাম লাগবে, বাদাম বাদাম, গরম গরম বাদাম। দাদা, আপনাকে কি বাদাম দেব? গরম গরম বাদাম আছে আমার কাছে। না না, বাদাম লাগবে না আমার। আচ্ছা দাদা, ভীমপুর যাবার ট্রেন কি রাত 10টায় আসবে, নাকি আরো কিছুটা লেট হবে? ওই রাত 10টায় আসবে মনে হয়, সামান্য কিছু আকপিস হইতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই বাদাম লাগবে, বাদাম বাদাম, গরম গরম বাদাম। আমরা যারা দূরে জার্নি করি তাদের কাছে ট্রেন স্টেশনে এসে বসে থাকা খুব একটা বড় বিষয় নয়, কারণ প্রতিনিয়তই আমাদেরকে এমন পরিস্থিতির শিকার হতে হয়। আর বেশিরভাগ সময় ট্রেনের শিডিউল সবসময় ঠিক থাকে না। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, স্টেশনে যদি আপনি একা বসে থাকেন তাহলে স্টেশন থেকেই এই সব খাবার বিক্রেতার কাছে কখনোই কোনো কিছু খাবেন না। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আনুমানিক রাত 11টার সময় আমার ট্রেনটি এলো। ট্রেন চলছে অবিরাম তার নিজ গতিতে। ট্রেনের জানালা দিয়ে বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। রাত যখন 1টা বাজে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখলাম আমার বগিতে একটি মানুষও নেই। কি ব্যাপার, সবাই কোথায়? সবাই কি ট্রেন থেকে নেমে পড়েছে নাকি? কিন্তু একসঙ্গে এতগুলো মানুষ চলে গেল। ঠিক তখনই আমি শুনতে পেলাম বাহির থেকে কিছু মানুষ চেঁচামেচি করছে। কি ব্যাপার, এই গভীর রাতে এত মানুষ চেঁচামেচি করছে কেন? আমি সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে পড়লাম। আচ্ছা দাদা, এখানে এত মানুষের ভিড় কেন? আরে দাদা, আপনি কি আসমান থেকে বললেন নাকি? ট্রেনের ইঞ্জিনের সমস্যা হয়েছে, সার্ভিসের কাজ চলতেছে, 24 ঘন্টা লাগবে মনে হয়। আপনি কি আপনার ব্যবস্থা করে ডালান? এখান থেকে সোজা উত্তর দিকের রাস্তা ধইরা চললে এই কটা হোটেল পাবেন, আর আইজ রাইটটা হোটেলেই কাটাইয়া দিতে পারেন। সকাল হইলে বাস ধইরা আবার চইলা যাবেন। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। একে তো অজানা অচেনা জায়গা, তার উপর আবার রাতের বেলা ভয়ে আমার হাত পা হিম হয়ে আসছিল। কোনো উপায় না পেয়ে লোকটির কথা মতো আমি আবাসিক হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি একটি মোড় পেলাম। সেখানে লক্ষ্য করলাম একটি আবাসিক হোটেল দেখা যাচ্ছে। কি অদ্ভুত নাম, মরাকুঠি আবাসিক হোটেলটার নাম। আমি আর দেরি না করে হোটেলের ভেতরে প্রবেশ করলাম।
সকালে আমি ঘুম থেকে উঠে খাবার শেষ করে গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়লাম। দাদা, আপনার হোটেলে কি কোনো রুম ফাঁকা আছে? না, কোনো রুম ফাঁকা নেই। প্লিজ দাদা, আমি একজন শিক্ষক, ভীষণ বিপদে পড়ে এখানে এসেছি। আমি যে ট্রেনে করে বাড়ি যাচ্ছিলাম সেই ট্রেনটি নষ্ট হয়ে গেছে। একটু ভালো করে দেখুন না দাদা, যদি কোনো রুম ফাঁকা থাকে তাহলে আমার খুব উপকার হবে। আমি আপনাকে বেশি টাকা দেব। বললাম না কোনো রুম ফাঁকা নেই। বেশ কয়েকটা রুম ফাঁকা ছিল, কয়েকজন প্যাসেঞ্জার এসে রুমগুলো বুক করে নিয়েছে। কিছুক্ষণ আগে এলে আপনি পেতে পারতেন। তাছাড়া সবাই আপনার ওই ট্রেনেরই প্যাসেঞ্জার। ওস্তাদ, লোকটি মনে হয় বিপদে পড়েছে, উপরের ওই রুমটি দিয়ে দেন না। তুই চুপ থাক, জানিস না রুমটির সমস্যা আছে। দাদা, আপনি আমাকে রুমটি দিন, আমার কোনোই আপত্তি নেই। যেই সমস্যায় থাক না কেন আমি দেখে নেব। আচ্ছা, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই, কিন্তু ভাড়াটা কিন্তু বেশি লাগবে। 2000 টাকা এক রাতের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাই দেব। আপনি এই খাতাটায় সই করুন। আর মদন, তুই গিয়ে স্যারের রুমটি পরিষ্কার কর। আর শুনুন, মনে রাখবেন ওই রুমের বাথরুমটা ইউজ করতে পারবেন না, কিন্তু আপনার যদি বাথরুম ইউজ করার প্রয়োজন হয় তাহলে আপনি নিচে এসে এই বাথরুমটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমার কোনোই সমস্যা নেই। রুমটি পরিষ্কার হবার পর মদন আমাকে সেই রুমে নিয়ে গেল। রুমের ভেতরে প্রবেশ করে আমি একদমই অবাক হয়ে গেলাম। এত সুন্দর একটি রুম, শহরে এমন একটি রুমের জন্য মিনিমাম 10,000 টাকা ভাড়া গুনতে হবে। রুমে এসেই আমি বিছানায় শুয়ে পড়লাম। সারা দিনের পরিশ্রমে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, আর কখন যে দেখি আমি ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও জানি না। বেশ কিছুক্ষণ পর, আনুমানিক তখন রাত 3টা হবে, হঠাৎ করে কেউ যেন আমার দরজায় নক করল। আমি বিছানা থেকে উঠে দরজাটি খুলে দেখলাম দরজার বাহিরে কেউই নেই। এত রাতে আবার কে আসবে? মনে হয় ভুল শুনেছি। আমি আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। একটু পর আবার কেউ যেন দরজায় নক করল। আমি আবার উঠে গিয়ে দরজা খুলে দেখলাম একই অবস্থা, বাইরে কেউই নেই। আচ্ছা, কে এত রাতে দরজা নক করছে? কে? যদি ভিতরে নাই আসার হয় তাহলে দরজায় নক করছেন কেন? আমি আবারও দরজাটি বন্ধ করে এসে বিছানায় শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আমি হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটি শুনে মনে হচ্ছে বাথরুমের ভেতর থেকে ভেসে আসছে। মনে হচ্ছে কোনো মেয়ে অনেক ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মেয়েটির কান্নার আওয়াজ শুনে আমার ভীষণ মায়া হতে লাগলো। মনে হয় এই হোটেলের কেউ একজন এই বাথরুমের ভেতরে কোনো মেয়েকে বন্দি করে রেখেছে। এই জন্যই হোটেলের ম্যানেজার আমাকে বাথরুমে যেতে বারণ করেছিল। আমি বাথরুমের দরজার কাছে এসে লক্ষ্য করলাম বাথরুমের দরজায় তালা ঝুলানো আছে। একটু একটু করে কান্নাটির আওয়াজ আরো বেড়েই চলেছে। আমি ভেবে পাচ্ছিলাম না মেয়েটিকে আমি কিভাবে বাথরুম থেকে বের করব। আমি আশেপাশে তাকিয়ে লক্ষ্য করলাম টেবিলের উপরে একটি হাতুড়ি রাখা আছে। আমি হাতুড়ি দিয়ে সেই তালাটি ভেঙে ফেললাম। তারপর আমি বাথরুমের ভেতরে প্রবেশ করে যা দেখলাম তা দেখার পর একেবারে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। আমি দেখলাম বাথরুমের ভেতরে একটি কঙ্কাল পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে দরজাটি বন্ধ করে দিলাম। ঠিক তখনই আমি বুঝতে পারলাম কেউ একজন আমার ঘরে এসে আমার কাঁধে হাত রাখল। ঠিক তখনই যেন আমার বুকের ভেতর থক করে উঠল। আমি ধীরে ধীরে পিছনে তাকিয়ে দেখি সেই মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বিভৎস রক্তে ভরা চেহারা তার। এটি দেখে আমি যখনই দৌড়ে দরজাটি খুলে রুম থেকে বের হব তখনই দেখলাম দরজাটি আর খুলছে না। মনে হচ্ছে দরজাটি বাহির থেকে কেউ বন্ধ করে দিয়েছে।
কি আমাকে দেখে ভয় পাচ্ছিস? তোদের মতো পুরুষদের আমার ভালো করে জানা আছে, মেয়ে মানুষ দেখলেই তোদের মাথা খারাপ হয়ে যায়, তাই না? আজ তোকে মেরে আমি এখানে ঝুলিয়ে রেখে আমার প্রতিশোধ নেব। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কেন আমাকে মারতে চাও? আমি তো তোমাকে এই প্রথমবার দেখছি। তোরা সব পুরুষ মানুষ এক ধরনেরই, তোদের কাউকে বাঁচতে দেব না আমি, কাউকে না। এই বলে মেয়েটি আমার দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই আমি ভয়ে বলে উঠলাম, দয়া করে আমাকে ছেড়ে দাও। বাড়িতে আমার অসুস্থ মা পড়ে আছে। আমার মাকে দেখার মতো আমি ছাড়া আর কেউই নেই। অসুস্থ মা? ঠিক আছে, তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু এর জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? তুমি যা বলবে আমি তাই করব। আমার লাশটি এখানে অনেক দিন যাবৎ পড়ে আছে, তুমি আমার লাশটি নিয়ে গিয়ে আমার পরিবারের কাছে তুলে দাও। তারা আমাকে অনেক দিন ধরে খুঁজছে। তা না হয় আমি করলাম, কিন্তু তুমি আমাকে বলো, তুমি মারা গেলে কিভাবে? আমার নাম অমৃতা। আমি ইউনিভার্সিটি অফ কলকাতায় 2য় বর্ষের একজন ছাত্রী ছিলাম। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। সেদিন আমার কলেজ ছুটির দিন। বাড়ি যাওয়ার জন্য আমি এতটাই উতলা হয়েছিলাম যে সেদিন কলেজ শেষে আমি আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথে ঠিক রাত 10টা নাগাদ আমাদের বাসটি নষ্ট হয়ে যায়, আর এমন সময় কোনো বাস পাওয়া খুবই দুষ্কর। তাছাড়া বাসটি ঠিক হতেও অনেক রাত হয়ে যাবে। তাই ভাবলাম পাশের কোনো হোটেলে রাতটি কাটিয়ে কাল সকালে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আশেপাশের এলাকা জুড়ে এই হোটেলটি ছাড়া আর কোনো হোটেল ছিল না, তাই আমি এই হোটেলে এসে এই রুমটি ভাড়া করলাম। রাতে যখন আমি এই রুমে একা ছিলাম, তখন দুশ্চরিত্র লম্পট সেই ম্যানেজার এবং তার অ্যাসিস্ট্যান্ট আমার দরজায় নক করল। জি বলুন, কি চাই? ম্যাডাম, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই কথা বলে তারা আমার রুমের মধ্যে প্রবেশ করল। আপনাদের কি প্রয়োজন আমাকে বলুন। রুমের ভেতরে ঢুকেছেন কেন? কি সমস্যা আপনাদের? তোমাকেই প্রয়োজন সুন্দরী। সারা রাত একা একা বিছানায় তোমার কি ভালো লাগবে বলো? চলো আমরা দুজন একসাথে রাত কাটাই। এই কথা বলার পর তারা দুজন আমার উপর জোর জবরদস্তি শুরু করলো। আমি অনেক চিৎকার করেছি, কিন্তু সেই রাতে হোটেলটিতে আমরা 3 জন ছাড়া আর কেউ ছিল না। তারা আমার সঙ্গে জোর জবরদস্তি করার পর আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলল এবং আমার লাশটি এই বাথরুমের ভেতরে রেখে দিল। আমি চলে গেলাম এই পৃথিবী ছেড়ে। ঘটনাটির পর থেকে তারা এই রুমটি পার্মানেন্ট বন্ধ করে দেয় এবং আমার আত্মা এই রুমের মধ্যেই বন্দী হয়ে যায়। মেয়েটির কথা শুনে আমার হৃদয় আত্মা যেন কেঁপে উঠল। পরের দিন সকালে আমি কাউকে কিছু না জানিয়ে থানায় গিয়ে আমি সবকিছু তাদের খুলে বললাম। এরপর আমি কয়েকজন পুলিশকে সঙ্গে করে নিয়ে হোটেলে গিয়ে দেখলাম তাদের 2 জনের লাশ পড়ে আছে। ঘটনাটির পর পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে, কিন্তু তদন্তে জানা যায় তাদের 2 জনের মৃত্যু তখন হয়েছে যখন আমি থানাতে ছিলাম, এবং অমৃতার ডেড বডি পোস্টমর্টমের পর জানা যায় অমৃতার হত্যাকারী তারা 2 জনই ছিল।